হাই প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা যে সিরিজ শুরু করেছিলাম সমাস আলোচনা প্রসঙ্গে, সেই সমাসের আজকে একটা যে টপিক আলোচনা করব, সমাসের মধ্যে কর্মধারয় সমাসের সাধারণ কর্মধারয়, এই সমাসটা আমরা আজকে আলোচনা করব। তো সমাস প্রসঙ্গে মোটামুটি আমরা যে ভিডিওগুলো করেছি তার মধ্যে আছে আমাদের সমাস সম্পর্কে সাধারণ ধারণা, দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাসের প্রাথমিক অংশটুকু আমি চেষ্টা করছি তোমাদের আই বাটনে দিয়ে দিচ্ছি, তো পারলে সেখান থেকে একবার দেখে নিতে পারো। তবে যারা আজ আমাদের এই চ্যানেলে নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো, যদি তোমাদের মনে হয় যে সাবস্ক্রাইব করার দরকার আছে এবং তোমাদের খুব ফ্রুটফুল হচ্ছে, তাহলে সেটা অবশ্যই তোমরা সেটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করবে। তো চলো শুরু করি আজকের আলোচনার বিষয়, যেটা সেটা হলো গিয়ে কি কর্মধারয় সমাসের সাধারণ কর্মধারয় সমাস। তো কর্মধারয় সমাস আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই যে শ্রেণীবিভাগটা করব বা যে শ্রেণীবিভাগটা আলোচনা করছি সেটা হচ্ছে গিয়ে কি না, কর্মধারয় সমাসকে মোটামুটি ভাবে আমরা 5 ভাগে ভাগ করি। আমাদের বেশিরভাগ বইয়ে তাই দেওয়া আছে। কোনো কোনো বইয়ে আমরা এটাও দেখেছি যেখানে গঠনগত দিক থেকে বা অর্থগত দিক থেকেও ভাগ এরকম আমরা পাই। তবে আমরা সাধারণভাবে এই 5টা ভাগে ভাগ পাবো। একটা হলো সাধারণ কর্মধারায়, 2 নম্বর উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারায় এবং মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। আমরা আজকে চেষ্টা করব এই দুটো সমাস, সাধারণ কর্মধারয় সমাস এবং মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এই দুটোকে আলোচনা করতে, কারণ এই দুটো আমরা মোটামুটি কাছাকাছি একই, তাই আমরা একটা জিনিস করলে বাকিটাও করতে সুবিধে হবে, দ্যাটস ওয়াই। পরের ক্লাসে আমরা করব উপমিত, উপমান এবং রূপক কর্মধারায়, এগুলো নিয়ে পরের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো আমরা কন্টিনিউ করি। পুরো ভিডিওটা দেখবে। তোমরা যে বইগুলো পড়ছো সেই বইয়ের থেকে একেবারে নতুন অন্যরকম কিছু আছে। তোমাদের সব বইয়ে হয়তো এরকম অনেক টপিক আছে যেগুলো আজকে আমরা ক্লাসে পড়বো, তারগুলো সেই সকল টপিকগুলো নেই, এমন অনেক টপিক আছে, বা থাকলেও সেটা অন্যরকম ভাবে আছে। আর যেটা আমরা প্রতিবারেই করি, যে ক্লাসের শেষে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলে দেব। তো একটু মাথায় রেখো যে আমরা আজকে যেটা আলোচনা করতে চলেছি সাধারণ কর্মধারয় সমাস। তো সাধারণ কর্মধারয় সমাস আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টা সবার প্রথমে আসে, সাধারণ কর্মধারয় সমাসটা কি। এর আগের ক্লাসগুলোতে কর্মধারয় সমাস কি, তার ব্যুৎপত্তি কি, বা তার সাধারণ অর্থ কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে যেটা করে সাধারণ কর্মধারয় সমাস আলোচনা করতে গেলে বিভিন্ন বইয়ে সবচেয়ে বেশি যে সংজ্ঞাটা আমাদের দেওয়া আছে সেটা হলো গিয়ে কি, যেটা এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা। অর্থাৎ যে কর্মধারয় সমাসে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের বা বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদ বা বিশেষ্য পদের সঙ্গে বিশেষণ পদের সমাস হয়, সেই ধরনের সমাসবদ্ধ এবং পরপদ, অবশ্যই পরপদের অর্থ, কারণ কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। তো সেই ধরনের সমাসকে আমরা বলছি সাধারণ কর্মধারয় সমাস। তোমরা যখন কর্মধারয় সমাসের সংজ্ঞা পড়ছিলে সেখানে কিন্তু একটা বিষয় আলোচনা করেছিলে বা তোমরা পড়েছিলে, যে সেখানে হচ্ছে গিয়ে কি ছিল, যে যে সমাসে হচ্ছে পূর্বপদ কি হয়, পরপদের বিশেষণ হয়। আহ আমরা কিন্তু কর্মধারয় সমাসের সাধারণ কর্মধারয় সমাস আলোচনা করতে গিয়ে দেখলাম যে শুধু বিশেষণ নয়, গত ক্লাসে কিন্তু আমি বলেও ছিলাম যে শুধু বিশেষণ নয়, শুধু বিশেষ মানে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ হবে এমনটা সবসময় দেখা যায় না। এটা ছাড়াও আরো অনেক প্রসেস আছে, আরো অনেক পদ্ধতি আছে যেগুলো আমাদের হয়ে থাকে, তো সেগুলো আজকে আলোচ্য বিষয়। তার মধ্যে দুটো বা তিনটে বিষয় এখানেই আমরা পাচ্ছি। একটা হলো গিয়ে কি না, যে দুটো পদ অর্থাৎ পূর্বপদ ও পরপদ উভয় পদই হচ্ছে বিশেষ্য, বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের। 2 নম্বর পেলাম আমরা কি না, বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদ, পূর্বপদ এবং পরপদ উভয় পদই হচ্ছে বিশেষণ হতে পারে। আরেকটা পেলাম আমরা বিশেষ্য পদের সঙ্গে বিশেষণ পদ। এটা আমরা বোধহয় উল্টো বিষয় পড়েছিলাম কোথায়, না সংজ্ঞাতে যখন কর্মধারয় সমাস আমরা আলোচনা করছিলাম সেখানে আমরা পেয়েছিলাম কি না, পূর্বপদ হলো পরপদের বিশেষণ, তার মানে পূর্বপদ ছিল বিশেষণ আর পরপদ ছিল বিশেষ্য। কিন্তু এখানে এসে দেখলাম সংজ্ঞাতে আরেকটা নতুন পেলাম, যে পূর্বপদ বিশেষ্য হচ্ছে, পরপদ বিশেষণ হচ্ছে। বেসিক্যালি এটা হয় কখন, এটা হয় হলো পূর্ব নিপাতনের ক্ষেত্রে। আমরা একটা একটা করে আলোচনা করব। তাহলে আমরা কি পেলাম না, সাধারণ কর্মধারয় সমাস কাকে বলে, যে কর্মধারয় সমাসে
বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদ বা পূর্বপদ ও পরপদ উভয় পদ বিশেষ্য, বা পূর্বপদ ও পরপদ উভয় পদই বিশেষণ, বা বিশেষণ পদ পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হয় এবং সমাসবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য পায়, এই ধরনের কর্মধারয় সমাসকে আমরা বলবো সাধারণ কর্মধারয় সমাস। তাহলে আমরা সহজভাবে একটা কথা বলতে পারি যে সাধারণ কর্মধারয় সমাস বেসিক্যালি নির্ভর করে আছে বিশেষ্য এবং বিশেষণের উপর, তাই না? বিশেষ্য এবং বিশেষণের উপর, যার জন্য গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কর্মধারয় সমাস এবং দ্বন্দ্ব সমাসের মধ্যে পার্থক্য কি। আমি আই বাটনে ভিডিওটা দিয়ে দেব, পারলে একবার দেখে নিও যে কেন আমরা সেখানে আলোচনা করেছিলাম যে সাধারণ কর্মধারয় সমাস এবং দ্বন্দ্ব সমাস একই রকম বোঝাচ্ছে। কর্মধারয় সমাসও আমরা যেটা পাই, দ্বন্দ্ব সমাসও সেটা পেয়েছিলাম। তো তার জন্য আমরা পার্থক্যটা খোঁজার চেষ্টা করেছিলাম। যাই হোক, এখানে আমরা যে উদাহরণটা পাচ্ছি, যিনি গুরু তিনি দেব গুরুদেব। তো এখানে যিনি এবং তিনি এই দুটো পদ দিয়ে কি করা হয়েছে, নতুন একটি সমাসবদ্ধ পদ গঠন করা হয়েছে যেখানে গুরু এবং দেব। এই দেখো, গুরু এবং দেব এই দুটোই কিন্তু বিশেষ্য পদ। তো স্বাভাবিকভাবে এখানে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের যে কর্মধারয় সমাস, অর্থাৎ পূর্বপদ ও পরপদ উভয় পদই হলো গিয়ে কি বিশেষ্য পদ, সেই সাধারণ কর্মধারয়ের উদাহরণ এখানে এসে দাঁড়িয়েছে। সাধারণ কর্মধারয় সমাস যখন আমরা পড়ছিলাম, সেখানে কর্মধারয় সমাসের আলোচনা প্রসঙ্গে কিন্তু এই জিনিসটা বলেছিলাম যে পূর্বপদ কি হবে না বিশেষণ হবে পরপদের, পূর্বপদ কি হবে বিশেষণ হবে কার না পরপদের, অর্থাৎ এখানে একটা ভাগ আমরা পাচ্ছি। তো এই প্রসঙ্গক্রমে আমরা কিন্তু কর্মধারা সাধারণ কর্মধারা সমাসের শ্রেণী বিভাগটা করব, যেখানে আমরা মোটামুটি ভাবে চারটে প্রধান ভাগ আমরা পাই। কি কি চারটা ভাগ পাই, যেটা একটু আগে বললাম, উভয় পদ বিশেষ্য, অর্থাৎ পরপদ ও পূর্বপদ, আমি উল্টো লিখে দিয়েছি, পূর্বপদ দুটোই হলো বিশেষ্য। উভয় পদ বিশেষণ মানে পূর্বপদ ও পরপদ উভয়ই হচ্ছে গিয়ে কি বিশেষণ হবে। আবার এটা তো আমরা কর্মধারয় সমাসের সংজ্ঞাতেই পড়েছিলাম যে পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য, অর্থাৎ যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ হয় তাকে কর্মধারয় সমাস বলেছিলাম। তার মানে এটা তো আমরা সংজ্ঞাতে কর্মধারয় সমাসের সংজ্ঞাতে পেয়েছিলাম, যার পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়। আরেকটি উদাহরণ আমরা পাই যে গিয়ে কি না বিশেষ্য পদ ও বিশেষণ পদ। এই যে বিশেষ্য পদ ও বিশেষণ পদ, এটা বেসিক্যালি এই যে সমাসটা আমরা পেয়েছি তার পূর্ব নিপাতন, পূর্ব নিপাতন, হ্যাঁ, পূর্ব নিপাতন প্রসঙ্গে কিন্তু আমরা এই বিষয়টা পাই, অর্থাৎ বিশেষ্য পদ ও বিশেষণ পদ এদের মধ্যেকার যে সম্পর্ক সেটা আমরা পেয়ে থাকি। দ্যাটস ওয়াই আমরা এই পার্থক্যটা লক্ষ্য করি। আমরা আলোচনা করব, একটা একটা করে উদাহরণ দিয়ে আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করব। তবে এটা ছাড়াও কিন্তু আমরা আরো একটা ভাগ পাই, যেটাকে বলা হয় আগে ও পরে। এটা লিখে রেখে দাও, কারণ অনেক বই এইভাবে আগে পরে অর্থে আগে পরে, আগে পরে অর্থে কর্মধারয়, কর্ম আগে পরে অর্থে কর্মধারয়, এটা কিন্তু আমরা আমাদের বইয়েতে, অনেক বইয়েতে আছে, অনেক বইয়ে নেই। কেন নেই সেটা আমরা পরে আলোচনা করব, এবং যদি থাকে কোনো বই কোথায় থাকতে পারে সেটাও আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো একটা একটা শ্রেণী বিভাগ এবার একটু আলোচনা করি। প্রথমে আসছি পূর্ব উভয় পদই বিশেষ্য। এই যে উভয় পদ বিশেষ্য, যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে পূর্বপদ ও পরপদ এই দুটো পদই হচ্ছে গিয়ে কি না আমাদের কি হবে না বিশেষ্য হবে। যেমন ধরো দাদা ঠাকুর, দাদা ঠাকুর, তাহলে এখানে যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে এরকম হয়, যিনি দাদা তিনি ঠাকুর। এই যে যিনি দাদা তিনি ঠাকুর, দাদা ঠাকুর, এই যে দাদা আর ঠাকুর এই দুটো পদই হলো গিয়ে কি না এই দুটো পদই হলো বিশেষ্য পদ, কি না বিশেষ্য পদ। আবার একই রকম ভাবে ঠাকুর এটাও কিন্তু বিশেষ্য পদ। তো যেহেতু উভয় পদই হলো বিশেষ্য, দ্যাটস ওয়াই আমরা এখানে বলছি যে উভয় পদের বিশেষ্য পদের
কর্মধারয় সমাস। এবার কেন প্রশ্ন হতে পারে স্যার যে স্যার দ্বন্দ্ব সমাস নয় কেন? তার কারণটা হলো এখানে পরপদ অর্থাৎ ঠাকুর পদটার কিন্তু প্রাধান্য পাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে কি হচ্ছে না পূর্বপদ ও পরপদ বিশেষ্য হলেও দ্বন্দ্ব সমাসে না গিয়ে, আবার এটা বলতে পারি এখানে সংযোজক পদ যুক্ত নেই, এটাও আমরা বলতে পারবো। তো বেসিক্যালি পরপদের অর্থ প্রাধান্য পায়, এটা একটু মাথায় আমাদের রাখতে হবে। তাহলে কি হলো উভয় পদ বিশেষ্য কি না যে কর্মধারয় সমাসে বা যে সাধারণ কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যে অবস্থিত পূর্বপদ ও পরপদ উভয় পদই বিশেষ্য হয়, সেই কর্মধারয় সমাসকে আমরা বলবো গিয়ে কি না বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের কর্মধারয় সমাস বা উভয় পদ বিশেষার্থে সাধারণ কর্মধারয় সমাস। ক্লিয়ার? আশা করি এখানে আর কারো কোনো কোশ্চেন থাকছে না। চলো এরকম আমরা আরেকটা উদাহরণ করতে পারি, যেমন ধরো ডাক্তার সাহেব। তাহলে এখানে যদি আমি ব্যাস বাক্য করি তাহলে একই রকম হবে, যিনি ডাক্তার তিনি সাহেব। এখানেও দেখো ডাক্তার আর সাহেব এই দুটো বিশেষ্য পদ। ডাক্তার একটা পেশা পদ, আর সাহেব বলতে স্পেসিফিক আগেকার সময় বাইরে থেকে আসা ইংরেজদেরকে সাহেব বলতাম, বা এখনকার সময় যারা একটু গোছালো নিজেদের একটু আভিজাত্য ইত্যাদি অর্থে আমরা সাহেব বলি, সাহেবের মতো ঘুরছে ইত্যাদি বলে থাকি। তো কথাটার দুটোই পদ হলো বিশেষ্য পদ। তাহলে এটা বুঝতে পারলাম উভয় পদ বিশেষ্য কি না পূর্বপদ ও পরপদ উভয় পদই হলো গিয়ে কি না বিশেষ্য পদ হয়ে থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা বলছি গিয়ে কি উভয় পদ বিশেষার্থে সাধারণ কর্মধারয় সমাস। এরপরে যেটা আসছে গিয়ে কি উভয় পদ বিশেষণ। উভয় পদ বিশেষণটা কি রকম, আমি একটা উদাহরণ দিয়ে আবার একই রকম বোঝাচ্ছি কি কাঁচা আর মিঠা। কাঁচা মিঠা, দেখো কাঁচা একটি গুণ, কার গুণ হতে পারে যে কোনো ফলের গুণ হতে পারে, যে কোনো একটা গাছের গুণ হতে পারে, যে কাঁচা গাছ এভাবে হতে পারে, সবজি হতে পারে। মিঠাটাও কিন্তু একই রকম একটা গুণ ফলের হতে পারে বা যে কোনো সবজি হতে পারে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে দুটো পদকে দুটো গুণকে কি করা হলো একত্রিত করে একটি পদ গঠন করা হলো, যাকে বলছি কাঁচা মিঠা। তো এটা আমি এরকম বলতে পারি যা কাঁচা তাহাই মিঠা, এটা বলতে পারি। অথবা বলতে পারি কাঁচা অথচ মিঠা, অথচ মিঠা। দেখো এই অথচ পদ দিয়ে কিন্তু আমরা কি করেছি এটাকে যুক্ত করেছি। হুম, এই যে দুটো গুণ, দুটো গুণ বলতে কি কি, একটা হলো কাঁচা, এটা একটা গুণ, এটা একটা গুণ বোঝাচ্ছে, আর একটা মিঠা এটা একটা গুণ বোঝাচ্ছে। এই দুটো গুণ হওয়ার জন্য আমরা এই উভয় পদকে যখন কোনো বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাতে আমরা কি বলি বিশেষণ বলি। তো এটা যেহেতু গুণ তাই এদেরকে আমি কি বলবো না বিশেষণ বলবো। সেম একই রকম এটা একটা গুণ, তাহলে এটাও একটা কি না বিশেষণ। যেহেতু উভয় পদই বিশেষণ, যেহেতু উভয় পদই বিশেষণ, দ্যাটস ওয়াই এক্ষেত্রে আমরা বলছি কি না বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদের সাধারণ কর্মধারয় সমাস। তার সংজ্ঞা কি বলবো লিখে নাও, কি বলবো না যে সমাসে বা যে সাধারণ কর্মধারয় সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদই বিশেষণ এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা কি বলবো না বিশেষণ পদের বা বিশেষণ পদার্থে পদ অর্থে অর্থে সাধারণ কর্মধারয় সমাস। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটা আমাকে একটু করে দেখাও যে কঠোর ও কোমল এটা কি ধরনের ব্যাসবাক্য হবে। আমি তোমাদেরকে এখানে দুটো উদাহরণ দিচ্ছি বা দুটো ট্রিক্স দিচ্ছি। একটা কথা মাথায় রেখো, এই যে উভয় পদ বিশেষণ এটা বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে যে আর সেই অথবা অথচ এই দুটো অর্থে কিন্তু কি হয় না বিশেষণ পদ হয়ে থাকে, মানে দুটো ব্যাসবাক্য হয়ে থাকে বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে। তবে এই দুটো চেনার কিন্তু খুব সুন্দর একটা উপায় আছে, সেটাও বলি তাহলে। যদি কোনো ক্ষেত্রে সমার্থক শব্দ হয়, কি সমার্থক শব্দ মানে সমার্থক শব্দ যোগে
যদি বিশেষণ সব যে পদগুলো ব্যবহার করা হয়েছে মোটামুটি সমার্থক শব্দ, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে এই যে আর সেই, এই দুটো কিন্তু ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে, 99% ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সটা কার্যকর। যদি কোনো বিশেষণ পদ ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, যেমন সহজ সরল, যাহাই সহজ তাহাই সরল, বা যে সহজ সেই সরল, এইভাবে যাহা তাহা বা যেই সে, ঠিক আছে। অর্থাৎ প্রায় সমার্থক বা সমার্থক শব্দ দিয়ে যদি কি করা হয় না, বিশেষণ পদে কর্মধারয় সমাস দেখি আমরা, তখন সেখানে কিন্তু কি করব না, দেখতে পাবো যে এই যে সে ইত্যাদিটা ব্যবহার করে। কিন্তু যদি বিপরীত, যদি বিপরীত শব্দ হয়, যদি বিপরীত শব্দ যোগে যদি বিশেষণ পদের একটা দেখি, মানে কঠোর, কঠোর ও কোমল, এ দুটো কি বিপরীত শব্দ, তাহলে কি বলবো, কঠোর অথচ কোমল। কিন্তু এখানে যদি আমি করি যে কঠোর সেই কোমল, তাহলে কিন্তু হচ্ছে না, তাহলে অর্থটা প্রকাশ পাচ্ছে। আর সমাসের সব থেকে বড় বিষয় হলো অর্থের পরিবর্তন করা যাবে না। কি বললাম বুঝেছো? তো কথাটা হলো সমাজ যদি কখনো দেখি এই বিশেষণ পদগুলো গ্রহণ করা হয়েছে কর্মধারয় সমাসের ক্ষেত্রে, অর্থাৎ তৃতীয় পরপদে অর্থ প্রাধান্য পাচ্ছে এবং সেটা সমার্থক, সমার্থক বলতে কি বললাম, যেমন সহজ সরল, একটা উদাহরণ দিয়েছিলাম কি যেন, যেমন বললাম সহজ সরল। এই সহজ সরল যখন উদাহরণ দিচ্ছি, সহজ, যে সহজ বা যা সহজ তাহাই সরল, বা যে সহজ সেই সরল, এইভাবে হবে। কিন্তু যদি বিপরীত শব্দ দিয়ে যদি আমরা বিশেষণ লক্ষ্য করি, তখন কিন্তু অথচটা যুক্ত হবে। এটা একটু ভালো করে মাথায় রাখবে, কারণ ব্যাস বাক্য করতে গিয়ে কিন্তু এই মিস্টেকটা অনেক স্টুডেন্ট তোমাদের কিন্তু হয়ে থাকে। তোমরা যখন পরীক্ষার খাতায় যখন এই ধরনের শব্দ দেখে নাও, প্রথমেই ওই যে সে দিক করে করে অভ্যস্ত হয়ে যায়, প্রথমেই আমরা কিন্তু ওই যে সে বা যা তা ইত্যাদি দিয়ে কিন্তু আমরা ব্যাস বাক্যটা তৈরি করার প্রবণতা আমাদের থাকে। কিন্তু মাথায় রাখবে এই জিনিসটা যদি ভুল করে দাও, তাহলে কিন্তু পরে কিন্তু আর কখনোই ঠিক করতে পারবে না। কি বললাম বুঝেছো? অর্থাৎ আমার কাছে সহজ কথা হলো, যদি আমি সমার্থক শব্দ দেখি, তাহলে সেটা হবে গিয়ে কি না, যে সে বা যা তা ইত্যাদি দিয়ে আমি ব্যাস বাক্যটা গঠন করব। আর যদি বিপরীত শব্দ যোগে যদি আমরা দেখি বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে, তাহলে সেটা অথচ দিয়ে করব। এটা কিন্তু কোথাও তোমরা পাবে না, একমাত্র এই ক্লাসেই পাবে। তো এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট, বিশেষণ পদ ও বিশেষ্য পদ, এটা তো অলরেডি আমরা কারক করতে গিয়ে পড়েছি, যেমন নবান্ন। ধরো নব যুক্ত অন্য নবান্ন, তাহলে যদি বলি যাহা নবান্ন যখন আমরা করছি, তখন নব মানে কি নতুন, আর অন্ন মানে কি, অন্ন মানে খাদ্য বিশেষ বা ভাত ভাত বিশেষ বলতে পারি। তাহলে এখানে পূর্বপদটা হলো গিয়ে কি না বিশেষণ, আর অন্য হলো গিয়ে কি খাদ্য বিশেষ, তাহলে সেটা হচ্ছে বিশেষ্য। অর্থাৎ হচ্ছে নতুন, নতুন যে অন্ন নবান্ন, নতুন যে অন্ন নবান্ন। এখানে আমরা দেখছি পূর্বপদটা হলো গিয়ে কি নতুন, আমি যোগ করে তাহলে ব্যাস বাক্যটা বুঝতে পারবে তোমরা, নতুন যে অন্ন, বা এটাকে আমরা এটা ব্যাকেটে দিয়ে আমরা বলবো নব, নব যে অন্ন নবান্ন, নব দিয়ে বলবো কি ব্যাকেটে নতুন যে অন্ন নবান্ন। এটা হলো কি নতুনটা হলো একটা গুণ, নতুন পুরনো এলো গুণ। তো সেই একটা বস্তু বা যে কোনো কিছুর গুণ হতে পারে। তো এক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে গিয়ে কি না বিশেষণ। আর অন্য হলো গিয়ে কি, অন্য হলো বিশেষ্য। যেহেতু পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষণ, এটা কর্মধারয় সমাস আমরা আলোচনা করেছিলাম, কর্মধারয় সমাস পড়তে গিয়ে ওটা পড়েছিলাম। এক্ষেত্রে আমরা বলবো বিশেষণ পদ ও বিশেষ্য পদের মধ্যে কর্মধারয় সমাসের সংজ্ঞা কি হবে, যে সাধারণ কর্মধারয় সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা বলবো গিয়ে কি বিশেষণ পদ ও বিশেষ্য পদের মধ্যে সাধারণ কর্মধারয় সমাস। একই রকম তাহলে এই উদাহরণটা তোমরা কমেন্ট করে জানাও যে সত্য কথা, এটা কি হবে, এটা কি ধরনের ব্যাস বাক্য হবে, কমেন্ট করে জানিও তোমরা তাহলে, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট আসছি বিশেষ্য পদ ও বিশেষণ পদ। আমি কিন্তু প্রথমেই বলেছি যে বিশেষ্য পদ ও বিশেষণ পদ এটা কিন্তু স্পেসিফিক আলাদা করে কোনো উদাহরণ, মানে আলাদা করে কোনো রকম আমরা পাই না। বেসিক্যালি এটা হলো গিয়ে কোথায় হয়,
পূর্ব নিপাতনের ক্ষেত্রে হয়ে থাকে। কোথায় হয় না পূর্ব নিপাতন, আমি লিখে দিচ্ছি পূর্ব নিপাতন। অর্থাৎ সহজভাবে যদি আমি বলি সরি কোথায় গেল, হ্যাঁ, যদি আমি সহজভাবে বলি তাহলে হবে গিয়ে কি না ব্যাস বাক্যের মধ্যে কিন্তু কি হবে না কোনো পরিবর্তন হবে না। পরিবর্তনটা কোথায় হবে সমাসবদ্ধ পদে। একটু উদাহরণ যেটা দিচ্ছি দেখো, ডিম সেদ্ধ। তাহলে ডিম সেদ্ধ আমি যদি ব্যাস বাক্য করি ডিম যে সেদ্ধ, এটা হয় নাকি? বা যে ডিম সেই সেদ্ধ হয় নাকি? যে ডিম অথচ সেদ্ধ হয় না, কোনোটাতেই হয় না। কিন্তু যদি আমি এটা এইভাবে লিখি যে সেদ্ধ যে ডিম, তাহলে কিন্তু দেখো অর্থটা প্রকাশ পাচ্ছে। কিন্তু মজার গল্পটা দেখো, এখানে সেদ্ধটা কি না বিশেষণ, সেদ্ধ হলো বিশেষণ, একটা অবস্থা। ডিম কি, ডিম হলো বিশেষ্য। হলো, তার মানে যেটা আমরা কর্মধারয় সমাসের সংজ্ঞাতে পড়েছিলাম যে পূর্বপদ কি হয় পরপদের বিশেষণ হয়, তাহলে কিন্তু ভুল হচ্ছে। দেখো ব্যাস বাক্যে কিন্তু আছে পূর্বপদ কি হয়েছে এই ডিমের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু মজাটা কোথায়, মজাটা এইখানে, অর্থাৎ সমাসবদ্ধ পদে। সমাসবদ্ধ পদে এসে গিয়ে দেখলাম যে না, সমাসবদ্ধ পদে এসে পূর্ব নিপাতন দেখলাম, অর্থাৎ যেটা পরপদ হিসেবে যেটা ব্যবহৃত হয়েছিল সেটা ব্যাস বাক্যের যেটা পরপদ ছিল সেটা কি হয়েছে সমাসবদ্ধ পদে এসে পূর্বপদ হয়ে গিয়েছে। এই যে পূর্ব নিপাতন, পূর্বে আনা হয়েছে নিপাতিত বা ফেলানো হয়েছে বা আনা হয়েছে ইত্যাদি, একে বলছি গিয়ে কি পূর্ব নিপাতন অবস্থা। এক্ষেত্রে আমরা দেখবো যে কি না পূর্বপদ দেখো এখানে কি হচ্ছে বিশেষ্য, আর সেদ্ধ কি বিশেষণ, তাই না? অর্থাৎ দেখা গেল যে ডিম সেদ্ধ ব্যাস বাক্যে কিন্তু রুলস এর নিয়ম পরিবর্তন হয়নি, ওই একটাই পেয়েছিলাম। তাই এই উদাহরণটা কিন্তু অনেক বইয়ে সেই জন্য দেওয়া নেই, অনেক বইয়ে দেওয়া নেই। কিন্তু এই যে পূর্ব নিপাতনের জন্য হচ্ছে এটাও কিন্তু সেখানে উল্লেখ করা নেই। মজার ব্যাপারটা এটা, মানে বইগুলোতে এমন প্রবলেম করে দিয়েছে যে সেখানে কিন্তু সাধারণভাবে এটা দেওয়া নেই যে এটা এই ধরনের বিশেষ্য পদ ও বিশেষণ পদ, সেখানে বিশেষণ পদের মধ্যে ও বিশেষ্য পদ এটাই দিয়েছে। কিন্তু সেই যে পূর্ব নিপাতনের জন্য যে এই ধরনের পরিবর্তনটা এসেছে সেটা কিন্তু সেখানে উল্লেখ করা নেই, এটা একটু মাথায় রাখতে হবে। তো বিশেষ্য পদ আর বিশেষণ পদটা কখন হচ্ছে, যখন বিশেষণ পদ ও বিশেষ্য পদের যে ব্যাস বাক্য সেটা সমাসবদ্ধ পদ যখন করা হচ্ছে, অর্থাৎ যখন সমস্ত পদ গঠন করা হচ্ছে, তখন সেখানে পূর্ব নিপাতন হচ্ছে। সেই পূর্ব নিপাতন হতে গিয়ে ব্যাস সমাসবদ্ধ পদে গিয়ে কি হচ্ছে না পূর্বপদ বিশেষ্য ও পরপদ বিশেষণ হচ্ছে। অর্থাৎ ব্যাস বাক্যের কোনো পরিবর্তন হচ্ছে না, ব্যাস বাক্য অ্যাজ পার রুলস কর্মধারয় সমাসের যে নিয়ম সেই অনুযায়ী দেখা যাচ্ছে, কিন্তু পূর্ব নিপাতনের জন্য সমাসবদ্ধ পদে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে এটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে হলুদ বাটা কি হবে, হলুদ বাটা ব্যাস বাক্য আমাদের কি হতে পারে, ঠিক আছে, এটা একটু করে জানাও আমাকে। নেক্সট যেটা বলবো, যেটা তোমাদের বহু বইয়ে কিন্তু উল্লেখ নেই, অনেক বই কিন্তু বিষয়টা নেই, সেটা কি না আগে পরে অর্থে। যেমন ধরো আগে পরে অর্থে যখন আমরা বলছি তখন একটা উদাহরণ হচ্ছে ধোয়া মোছা। তাহলে আগে ধুতে হবে পরে মোছামুছি। তো এই ধরনের ব্যাস বাক্যগুলো কি করে দেয় না এইভাবে করা হয়, আগে ধোয়া পরে মোছা। দেখছো একটা মাছি প্রচন্ড সমস্যা করছে, আগে ধোয়া পরে মোছা। দেখো এটা অনেক বইয়ে কি করেছে ওই বিশেষণ পদের পুরোপদ বিশেষণ পরপদ বিশেষ্য এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করে দিয়েছে, আবার অনেক বইয়ে কিন্তু এটাকে কিন্তু অন্তর্ভুক্ত করেইনি। এখন মজার ব্যাপার হলো কেন করেনি, তার কারণটা একটাই, তার কারণ হলো কি না এই যে আগে আর পরে এটা কিন্তু যখন ব্যবহার করছি কার ক্ষেত্রে ব্যবহার করছি, এই যে এটা হচ্ছে নট বিশেষণ, এটা কি ক্রিয়াপদ। কিন্তু আমরা কিসে না কর্মধারয় সমাসে ক্রিয়াপদের ব্যবহার দেখি না, সংজ্ঞাতেই পড়েছি পূর্বপদ কি হয় না পরপদের বিশেষণ হয়ে থাকে। দ্যাটস ওয়াই এখানে ক্রিয়াপদের ব্যবহার লক্ষ্য করি না। তাই অনেক বইয়ে কিন্তু এটিকে আলাদা করে কোথাও অন্তর্ভুক্তি করে
নি। সেই জন্য অনেক বই আমরা পাই না, কিন্তু মজার ব্যাপার হলো পরীক্ষায় আমাদের আসে এই ধরনের আগে পরে অর্থে কি না কর্মধারয় সমাস বা সাধারণ কর্মধারয় সমাস। একই রকম কাটা বাটা, আগে কাটা পরে বাটা, কাটা বাটা। তো এই ধরনের সমাসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, একটু মনে রাখতে হবে যে আগে ও পরে অর্থেও সাধারণ কর্মধারয় সমাস হয়ে থাকে। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো সাধারণ কর্মধারয় সমাসের ভাগগুলো বা শ্রেণী ভাগগুলো। এরপরে যেটা আমরা আসবো সেটা হলো মধ্যপদলোপী সাধারণ কর্মধারয় সমাস বা মধ্যপদলোপী সাধারণ নয়, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, এই মধ্যপদলোপী কর্মধারয় সমাস এর আগের ক্লাসেও বলেছি মধ্যপদ রিলেটেড দুটো সমাস আমরা পাবো, একটি কর্মধারয় সমাসে পাবো আর একটা কি বলেছিলাম বহুব্রীহি, আরটা পাবো বহুব্রীহি সমাসে পাবো। তো আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে মধ্যপদলোপী। সংজ্ঞার মধ্যেই নামের মধ্যে তার উত্তর লুকিয়ে আছে। প্রথমে বলছে মধ্য মানে মাঝের, মধ্য মানে মাঝের, পদ লোপ পেয়ে যাওয়া, লোপ পাওয়া। আচ্ছা, মাঝের পদটাকে আমরা কি বলি? আর একটা নাম আমরা বলেছিলাম কি না সহায়ক পদ। পারলে একবার প্রথম ভিডিওটা একবার দেখে নিও, যেখানে আমরা বলছি সহায়ক পদ কি। প্রথমের একবার সমাসের প্রথম ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে একবার দেখে নিও। তো যে পদগুলো বা যে সমস্যমান পদগুলো ব্যাস বাক্যের মধ্যে উপস্থিত থেকে সমাসবদ্ধ পদের অর্থকে প্রকাশ করতে বা বিশ্লেষণ করতে সাহায্য করে, সেই ধরনের সমাস, সেই ধরনের সমস্যমান পদগুলোকে আমরা বলি গিয়ে কি সহায়ক পদ। এই যে সহায়ক পদটা আছে, এই সহায়ক পদটাকে যখন আমরা সমাসবদ্ধ পদে গিয়ে দেখছি না, যখন সে লোপ পেয়ে যাচ্ছে, তখন তাকে বলছি মধ্যপদ। কেন মধ্যপদ? কারণ এই পূর্বপদ ও পরপদ কি না পূর্বপদ আর পরপদ এদের দুজনের মাঝে অবস্থিত। যেহেতু মাঝখানে এই পদটি অবস্থিত, তাই একে আমরা কি বলছি আরেক নাম না মধ্যপদ। তাহলে মধ্যপদ লোপী কি না যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যবর্তী এক বা একাধিক, একটা হতে পারে বা একের বেশি পদ হতে পারে, লোপ পেয়ে যায়, সেই ধরনের কর্মধারয় সমাসকে বলছি মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। এখানে একটি শর্ট প্রশ্ন আছে যে মধ্যপদ লোপী সমাসে মধ্যপদটা কোথায় লোপ পায়? অবশ্যই সমাসবদ্ধ পদে লোপ পায়, মানে সমাসবদ্ধ পদে তার ব্যবহার আমরা লক্ষ্য করি না। ব্যাস বাক্যে তো আছে, কিন্তু সমাসবদ্ধ পদে কিন্তু তার অবস্থান আমরা লক্ষ্য করি না। এই জন্য আমরা তাকে বলছি কি মধ্যপদলোপী। কেন মধ্যপদলোপী? কারণ পূর্বপদ ও পরপদের মাঝখানের এই অবস্থান করছে, তাই জন্য হচ্ছে মধ্যপদ। আর এটা কতগুলো পদ হতে পারে? একটাও হতে পারে, একের বেশিও হতে পারে। যেমন হচ্ছে মানি রাখিবার ব্যাগ, মানি ব্যাগ। এই যে মানি হচ্ছে পূর্বপদ, ব্যাগ হচ্ছে পরপদ, আর রাখিবার এই যে পদটা, এটা হচ্ছে মাঝখানে, পূর্বপদ ও পরপদের মাঝখানে অবস্থিত। কিন্তু এই সমাসবদ্ধ পদের কোথাও রাখিবার কিন্তু কোনো আমরা হিন্টস পাচ্ছি না। দ্যাটস ওয়াই একে আমরা কি বলছি না মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। আশা করি এতটা পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। যারা এখনো পর্যন্ত ক্লাসটা দেখছো অবশ্যই একটা লাইক করবে, আর যদি কোনো রকম অন্য কোনো টপিক প্রয়োজন কমেন্ট করে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, তাদেরও হেল্প হয়ে যাবে। আর একটা হ্যাঁ, প্রথম কথা হচ্ছে গিয়ে কি যে প্রশ্নগুলো বললাম আশা করি তোমরা লিখে নিয়েছো। চলো একবার ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো একবার রিভিশন দিই, একবার মনে করিয়ে দিই কি কি প্রশ্ন আছে। ফার্স্ট, সাধারণ কর্মধারয় সমাসকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? সাধারণ কর্মধারয় সমাসকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো গিয়ে কি না কখন সাধারণ কর্মধারয় সমাসে, লিখো, আজকে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি না কারণ আমি আজকে নিজে তৈরি করিনি। তো কখন সাধারণ কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য হয়? কখন সাধারণ কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য হয় ও পরপদ বিশেষণ হয়? আবারও রিপিট করছি, কখন সাধারণ কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য হয়, পরপদ বিশেষণ হয়? উত্তর নিপাতন, পূর্ব নিপাতন অর্থে এই ধরনের আমরা বিষয় লক্ষ্য করি।
3 নম্বর, সাধারণ কর্মধারায় সমাসে কোন ক্ষেত্রে আগে ও পরে আগে ও পরে কি হয় না কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস হয়ে থাকে? উত্তর হবে ক্রিয়ার, সাধারণভাবে ক্রিয়া বোঝাতে বা কাজ বোঝাতে সাধারণ ক্ষেত্রে আগে ও পরে হয়ে থাকে। হলো। আচ্ছা, 5 নম্বর, 5 নম্বরটা কি? আই থিঙ্ক 4 বা 5 হবে। কি না কখন আমরা অথচ মানে ট্রিক্সটা, যেটা ট্রিক্স মানে যে ট্রিক্সটা শেখালাম, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সাধারণ বিশেষণ, যে সাধারণ কর্মধারয় সমাসের বিশেষণ, উভয় পদ যে বিশেষণ, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব, কোন ক্ষেত্রে আমরা যে সে বা যা তা ব্যবহার করব, আর কোথায় অথচ ব্যবহার করব, এই যে ট্রিক্সটা, এটাও আমরা একটু মনে রাখবো। তবে এখান থেকে সবচেয়ে বেশি বার যেটা প্রশ্ন আসে, বিশেষ করে এই মধ্যপদলোপী কর্মধারয় সমাস। একটা কথা হচ্ছে, এই মধ্যপদলোপী কর্মধারয় সমাস অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারায় আর মধ্যপদলোপী বহুব্রীহি, এদের মধ্যেকার পার্থক্য কি? যখন বহুব্রীহি সমাস পড়াতে যাবো সেখানে অবশ্যই আলোচনা করে দেবো, কিন্তু এখন প্রশ্ন লিখে রাখো, মধ্যপদলোপী কর্মধারায় এবং মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এর পার্থক্য কি? আর যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলবো, এই সাধারণ কর্মধারয় সমাস থেকে কিন্তু প্রচুর পরিমাণে কি আসে না উদাহরণ আসে পরীক্ষায়। বিশেষ করে জায়া ও পতি দম্পতি, এই দম্পতিটা কিন্তু কি হয় না কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আসে। আবার এই একই রকমের ক্ষেত্রে কিন্তু কর্মধারয় সমাসেও কিন্তু এরকম দাদা ঠাকুর, হ্যাঁ ওই জায়াপতির মতো একই রকম উদাহরণ হচ্ছে না, তো এক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে। সেই জন্য চেষ্টা করবে যে উদাহরণগুলো যেভাবে দেখে দিলাম, যেভাবে বোঝার বা মনে রাখার ট্রিক্স গুলো বললাম সেভাবে মনে রাখতে, এবং এই ধরনের উদাহরণগুলো ভালো করে প্র্যাকটিস করতে। ঠিক আছে, আশা করি এখান পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এর পরের দিন, গতদিন মানে এরপরে যে কামিং ডে আছে, সেখানে কিন্তু আমরা কি করব, এই কর্মধারয় সমাসে উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায় এবং রূপক কর্মধারায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো কন্টিনিউ করবে, প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো করে দেখো, পড়ো, যেখানে সমস্যা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের সেখানে হেল্প করতে। এখনো পর্যন্ত যারা আছো ভিডিওতে, তার চেষ্টা করো কি করতে না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, যাতে পরের ভিডিওটা তোমরা খুব ইজিলি তাড়াতাড়ি পেয়ে যাও। ওকে, চলো টাটা, বাই।